জয়ের পথে সঙ্গে সুজয়। 99% of the failures come from people who have the habit of making excuses. 99% of the failures come from people who have the habit of making excuses. নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে জয়ের পথে সঙ্গে সুজয় 408তম ইজ 408 এপিসোড, 408তম সপ্তাহ। আজকের সপ্তাহে আমার অতিথি, আমার বিশেষ অতিথি, the one-legged runner and mountaineer Uday Kumar. Thanks Uday Kumar for coming to my show. নমস্কার স্যার। ধন্যবাদ দেবো আমার সকল দর্শকদের থ্রু দ্য সিটি অফ ক্যালকাটা, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড, যারা হাই নিউজ চ্যানেলে জয়ের পথের সঙ্গে সুজয় দেখেন কিংবা হাই নিউজের সোশ্যাল হ্যান্ডেলে কিংবা আমার অর্থাৎ প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস সোশ্যাল হ্যান্ডেলে জয়ের পথের সঙ্গে সুজয় দেখে জয়ের পথের সঙ্গে সুজয়কে করে তুলেছেন এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথের সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের 7 কারণে দ্য ফার্স্ট রুল, বি প্রোঅ্যাক্টিভ। নিজের ভেতর থেকে আসতে হবে। দি সেকেন্ড রুল অফ সাকসেস, কোলাবোরেট উইথ আদার্স। অন্যদের সাথে কোলাবোরেশন করতে, একা কিচ্ছু করা যাবে না। একা ডেফিনেটলি একটা প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ নিতে হবে, কিন্তু টিম নিয়ে চলতে হবে। দি থার্ড রুল অফ সাকসেস, নেভার নেগলেক্ট। কোনো কিছু যদি মনে হয় ঠিক হচ্ছে না, সেটা নেগলেক্ট করে পাশ কাটিয়ে চলে গেলে থাকবে না। The fourth rule of success, think win. জেতার জন্য লড়তে হবে, মাটি কামড়ে থাকতে হবে, তারপরে যেটা আজকে শুনবেন সেই মাটি কামড়ে থাকার গল্প। The fifth rule, manage your time. সবারই 24 ঘন্টা থাকে, সেই 24 ঘন্টা কেউ নোবেল প্রাইজ জেতে, কেউ হয়তো ক্লাস 4 অবধিও পাস করতে পারে না। সো ম্যানেজ ইউর টাইম। দি সিক্স রুল অফ অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি। নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে, ঘাটটা বেঁকিয়ে দিলে চলবে না। ঘাটটা সোজা রেখে সেই দায়িত্ব যদি নিজে পালন করি, তাহলে কিন্তু নিজের, সমাজের, দেশের এবং দশের জন্য করা যাবে এবং সাফল্য আসবে। দি সেভেন্থ অ্যান্ড দি লাস্ট রুল, আজকের অনেকবার আগে বলেছি এই পয়েন্টটা, শার্পেন দ্য স। বলে উড কাটার শার্পেন্স দ্য শ ফর 8 hours। 8 ঘন্টা শটাকে শার্পেন করে, 6 ঘন্টা উড কাটার জন্য। তাহলেই কিন্তু অ্যাকচুয়ালি স্টকস অফ প্র্যাকটিস পারফেক্ট অর পারফেক্ট প্র্যাকটিস। সো পারফেক্ট প্র্যাকটিস ইউ ক্যান উইন। পারফেক্ট প্র্যাকটিস ডাজন্ট মেক পারফেক্ট, পারফেক্ট প্র্যাকটিস মেক্স পারফেক্ট। সুতরাং কিছুতে পারফেকশনের জন্য ভীষণ অধ্যাবসায়ের দরকার। সো শার্পেন দি স। চলে আসবে প্রশ্ন উত্তরে, তার আগে অতিথি সম্পর্কে 2-4 কথা। তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। সৌরভ উদয় নিজের কথায় ওর সম্বন্ধে বলতে শুরু করব। উদয় says, and I quote, life has a way of throwing unexpected challenges at us, testing our resilience and strength. My name is Uday Kumar. I have experienced it firsthand. Born and raised in Saran, Bihar, I eventually settled in Kolkata in 2006. Working as a clerk at Texmaco Rail and Engineering Limited, I led a simple life, finding joy in the everyday moments with my family. But life took a drastic turn on October 29, 2015. I was a train journey from Chhapra, Bihar to Kolkata, West Bengal. Little did I know that this journey would change my life forever. In the early hours of that fateful morning, around 3:40 a.m., I found myself in horrifying train as an intermediary agent or other person receiving payment on behalf of another person or as a flow through entity. Still, as I slipped and my leg got caught between the train and the platform, the horror of that moment is etched in my memory. Despite my efforts, I couldn't escape the clutches of the accident. The people around me seemed frozen, unable to help. My leg bore the brunt of the impact, leaving it severely injured and rendering me immobile on the train track. I cried out for help, but my cry fell on deaf ears. To add to the agony, I lost my mobile and money to thieves during those chaotic moments. For nearly 2 hours, I struggled, hoped for a helping hand. Finally, a kind soul extended assistance, allowing me to reach to my boss, Amitav Chaudhary. This led to my admission to RG Kar Medical Hospital, but by then the damage was done. My left leg had to be amputated up to the knee to prevent that spread of infection. The journey to recovery was arduous. My right leg also suffered damage and 4 of my fingers were lost. As the sole provider for my family, my wife, my infant daughter, young son, I found myself facing not only physical challenges but also immense emotional turmoil. The weight of helplessness pushed me to the brink, and I attempted to end my life in December 2015. However, a simple question from my young son changed my perspective. His honest inquiry made me realize that life was worth fighting for. I owe my renewed determination to my colleagues Yash More and Abhijit Bose, who stood by me during those troubled times.
My friends and family played a pivotal role in my recovery journey. Slowly I returned to work, but the scars remain both physically and mentally. My once active lifestyle was replaced by struggle of adapting to my new reality, marked by a new turning point as I began my fitness journey. With an artificial leg, I embarked on a path to regain my physical and mental strength. Despite my disability, I have completed over 35 runs in the past year and a half, participating in various official and practice runs across Kolkata. From Airtel Run for Education to Tata Steel Run, I have pushed my limits. My disability doesn't define me. It's merely part of who I am. I have completed distance equivalent to 21 kilometers to 42 kilometers with the determination that fuels me. Each step is a testament to my resilience and unwavering spirit, a spirit to achieve more. I dream of participating in half marathons and even full marathons and ultimately represent India at the Olympic level. But my financial constraints stand in my way. The prospect of a blade prosthesis leg could make these dreams a reality. My contribution has to change my life. With your support, I can overcome financial barriers. My journey is a testament to the fact that challenges may knock at us, but the strength within us can lift us higher than we think. For being a part of my story and help me shouting and filled with hope and determination. Here are a few achievements: completed 55 marathon events in various parts of the country, participated in Mumbai Marathon twice, successfully completed marathon events in cities like Delhi, Silchar, Shillong, Rong and Darjeeling 5 times, featured in the India Book of Records for achieving the remarkable feat of completing 55 marathons with a 91% disability, achieved a significant milestone by completing a half marathon in impressive time of 4 hours and 10 minutes, pursued a special basic mountaineering course and adventure course from the prestigious Himalayan Mountain Institute, also gained recognition and appreciation from notable figures across various fields. Sachin Tendulkar said the cricket legend has acknowledged him for exceptional journey, showcasing the universality of inspiration and admonition. Rahul Bose, the accomplished actor and social activist, has recognized and appreciated me. Dev, renowned actor in the Bengali film industry and a member of the parliament, has acknowledged and celebrated my journey, adding his voice to the chorus of administration. Abid Chatterjee, another prominent Bengali movie actor, notable figure, has appreciated me, contributing to the growing recognition of my accomplishment. Furthermore, my story also reached a wider audience through various media platforms. Radio appearances includes I have been featured on different radio shows, including those hosted by RJ Praveen, RJ Animesh, RJ Sriti, which have provided me a platform to share my journey and inspire listeners. News coverage, numerous Bangla channels and newspapers such as Anand Bazar Patrika have covered my story, spreading the message of resilience and determination. English media recognition, even English language newspapers like Times of India have recognized and covered my journey, allowing my story to reach a broader audience. তোমাকে না রোজ দিনের মতো প্রশ্ন, তুমি বিহারে, ইউ আর বর্ন এন্ড ব্রট আপ ইন বিহার, পড়াশোনা কতদূর করেছো? পড়াশোনা হায়ার সেকেন্ডারি পাস। তারপরে কি করলে? তারপরে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিছু করতে পারিনি। এবার তোমার গল্পটা তো তুমি যা লিখে দিয়েছিলে আমি বললাম, এবার তোমার গল্পটা তোমার মতো করে বলো, তোমার মতো করে বলো। আমি আজকে প্রশ্ন উত্তর অন্যদের কেন, এটা তোমারটা তো ডিফারেন্ট গল্প আর কি। তুমি বলেছো হাঁটু অবধি, তোমাকে হাঁটু অবধি না পুরোটাই এমপ্লিট করা? পুরোটাই মানে লেখাটাই ছিল হাঁটু অবধি, ফ্রম হাঁটুর উপরে, হাঁটুর উপর। কি হলো বলো, মানে তোমার গল্পটা বলো এবং তোমার এই ঘুরে দাঁড়ানোর গল্পটা একটু বলো। এটাই আমরা পুরো এটাই শুনবো আর কি। আচ্ছা, কোশ্চেন নেই আপনাকে? মানে না, আমার কোয়েশ্চেন তো ছিল যে তুমি কোথায় পড়াশোনা করেছো, কিন্তু বললে ক্লাস 12 অবধি পড়াশোনা করেছো। তারপরে তোমাকে আশাই তো তোমার যে ওয়ান লেগেড রানার অ্যান্ড মাউন্টেনিয়ার, এটা হলে কি করে এবং তারপর ওয়ান লেগেড হয়ে গেলে কি করে? তুমি তো নট বর্ন ওয়ান লেগেড। যে অ্যাক্সিডেন্টের কথা বললাম সেটা কিভাবে হলো, মানে হোয়াট ডিড ইট হ্যাপেন, হাউ ডিড ইট গো রং? অ্যাকচুয়ালি যখন আমার পা চলে যায়, পাটা চলে যাওয়ার গল্পটাই আগে বলো। আমি বাড়ির থেকে ফিরছিলাম। কোত্থেকে? বিহার লং জার্নির পর থেকে ফিরছিলাম, যখন বেসিং এর সামনে গেলাম, সবাই জেনারেলি যখন ডেস্টিনেশন পাশে চলে আসে তো রেডি হয়ে যায়, তো আমিও ফ্রেশ হতে গেলাম। হওয়ার পরে যখনই বেসিং থেকে জল নিয়ে হাতে ছিটা মারি মুখে, তখন বেসিং এর ফ্লোর থেকে দেখলাম অনেক জল পড়ে আছে নিচে। আর কোন কারণে আমার পা স্লিপ করে আমি প্ল্যাটফর্মে পড়ে গেলাম সেটা আমি নিজেও জানলাম না। ও, বেসিনের জলে পাট ফিচলে পড়ে গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাই গুডনেস। এবার পড়ে যাওয়াতে আমার পা মানে ট্রেনের চাকায় কাটেনি, প্ল্যাটফর্ম আর ট্রেনে যে মাঝখানে একটা গ্যাপ থাকে ওই গ্যাপের মধ্যে ঢুকে গেলাম, আর ট্রেন আমাকে ছেঁচড়াতে নিয়ে চলে গেছে। আর যাতে সিমেন্টে পুরোটাই ওই ট্রেন আর প্ল্যাটফর্মের মধ্যে শুয়ে পড়লে? মানে না না, এটা তো প্ল্যাটফর্ম, এটা ট্রেন, ট্রেনের মাঝখানে যে গ্যাপটা থাকে এইভাবে পাটা ঢুকে গেছে। এইভাবে মানে রগড়াতে আমি গেলাম, তো পা পুরো খারাপ হয়ে গেছে।
হয়ে যাওয়ার পরে যখন তোমার দুটো পাই তো এফেক্টেড হলো? না, একটা পা, আর একটা পায়ের মানে বুড়ো আঙুলটা মানে বাদ গেছে। তো যখনই প্ল্যাটফর্ম শেষ হলো আমি ছাড়লাম, তো তলায় পড়ে গেলাম। তলায় পড়ে যাওয়াতে পা পুরো খারাপ হয়ে গেছিলো। আমি সঙ্গে সঙ্গে নিজেকে দাঁড় করাতে চেষ্টা করলাম, তখন আর পা তো আমার নেই তলায়, আমি পড়ে গেলাম। তুমি দেখলে তোমার পা নেই? না, মানে আমি নিজে ফিল করতে পারিনি, পাটা বডি থেকে ছেড়ে গেছে না ছাড়েনি? পুরো টুকরো টুকরো হয়ে গেছিল, মানে ঝুল ছিল, বাট ঝুল ছিল, হ্যাঁ, টুকরো টুকরো হয়ে গেছিল। My সেটা আমি সেন্স করতে পারিনি কি পা আমার খারাপ হয়ে গেছে। আমি যেই হঠাৎ দাঁড়িয়েছি তখন আর তো এইদিকে সাপোর্ট পাইনি, পড়ে গেলাম। পড়ে গিয়ে একটা পাথরের টুকরো আমার স্পাইনালে লাগলো, স্পাইনাল এখান থেকে ভেঙে গেল। তারপরে নিজেতে মানে কষ্ট তো পাচ্ছিলাম, আস্তে আস্তে হাতের ভর দিয়ে আমি প্ল্যাটফর্মে উঠলাম। ওঠার পরে আমি চিল্লাচ্ছিলাম বাঁচাও বাঁচাও, বাট অনেকক্ষণ পরে দেখলাম 3-4 জন ছেলে দৌড়াতে দৌড়াতে আসছে আমার পাশে। আর ওরা এসে আমি ভাবলাম কি ওরা আমার হেল্প করবে, বাট ওরা কি করলো কি আমার পকেটে সার্চ করলো আর মোবাইল বের করলো, মানি ব্যাগ বের করলো, করার পরে নিয়ে পালাচ্ছে। তখন আমি একজনকে চেষ্টা করলাম ধরার জন্য, বাট আমি ওটা আটকাতে পারিনি, কেন আমার ব্লিডিং অনেক হচ্ছিল। আমি অজ্ঞান হয়ে গেলাম, ওরা হাত ছাড়িয়ে পালিয়ে গেল। তখন আর একটা 40 মিনিট পরে আর একজন আসলো আর বললো কি কোথায় থাকো জিজ্ঞেস করলো। তখন আমি আমার প্ল্যাটফর্মে পড়ে আছো? হ্যাঁ, প্ল্যাটফর্মে কেউ নেই? কেউ মানে আসছে। কোন স্টেশন? আগরপাড়া। লোকেরা আসছে, ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু কেউ সাপোর্ট করছে না, হেল্প করছে না। তো ওইখানে একজন ছিল, বলল ঠিক আছে কোথায় থাকো, সব বললাম আমি। তারপরে আমার অফিসের বাড়ির নাম্বার দিলাম, তো অফিস থেকে ফোন করে বললো কি আপনাদের একটা ছেলে এরকম পড়ে আছে, তার পা খারাপ হয়ে গেছে একটা। তখন অফিস থেকে অ্যাম্বুলেন্স সিকিউরিটি গার্ড পাঠানো হয়, আর আমাকে ওইখান থেকে রিকভারি করে হসপিটালে নিয়ে গিয়েও হয়, ওইখানে পা কেটে বাদ দিতে হয়। তারপর এখান থেকে আরজিকল থেকে মানিকতলা ইএসআই থেকে ব্যারাকপুর বিএমআরসি, লাস্ট ওইখানে 1.5 মাস ছিলাম বিএমআরসিতে, ওইখানেই পুরো ট্রিটমেন্ট হলো। তখন বাড়ি ফেরার পরে সবথেকে বড় চাকরিটা ছিল তো? হ্যাঁ, এখনো কি তুমি টেক্সমেকোতে ওই কন্ট্রাকচুয়াল জবে আছি, কন্ট্রাক্টর লেবার হিসাবে। তো সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল ভাড়া বাড়িতে ওই ওয়েস্টার্ন টয়লেট থাকে না, ওইটা চ্যালেঞ্জ ছিল। যখন হসপিটাল থেকে বেরোই তখন আমি ভাবলাম কি আমি আর তো নর্মাল লাইফ নেই, কিভাবে সার্ভাইভ করবো। বাট যেই হোক মা, ওয়াইফ, দিদি সবাই সাপোর্ট করলো, করার পরে আমি আসলাম বাড়ি। আর সেই সময় একটা ঘটনা হয় কি, ওয়াইফ বললো কি একটু দাঁড়িয়ে যাও, বিছনাটা ঠিক করে দিই। তখন তো আর শরীরে এত ব্লিডিং বেরিয়ে গেছিলো কি আমি মানে জোর পাচ্ছিলাম না, যে কোনো হিসাবে আমি দেয়াল ধরে দাঁড়ালাম, বাট ব্যালেন্স রাখতে পারিনি, আর ছেলের হাতের উপরে পড়ে গেলাম। হাত ছেলের পুরো মাঝখান থেকে ভেঙে গেল। আর সেই সময় আমার মা এইসব দেখছে কি আমার এক ছেলে যার একটা পা বাদ দিতে হলো, আমার একটা নাতি তার মানে হাত ভেঙে গেল। এইসব দেখে মা আর সহ্য করতে পারেনি, মার হার্ট অ্যাটাক আসলো। আর এইসব দেখে আমি মানে নিজেকে তখন ফিল করলাম কি সত্যি আমি আমার ফ্যামিলির উপরে মানে বোঝ হয়ে গেছি, বা যাই বলেন, আমার বাঁচা উচিত না। আশেপাশের লোকেরা মানে সবসময় নেগেটিভ বলতো কি না এর মরে যাওয়াই ঠিক ছিল, এ কীভাবে সার্ভাইভ করবে, বউ বাচ্চা আছে, মা আছে। তখন আমি ভাবলাম কি না এখন আর জীবন শেষ করে দিই। তারপরের দিন ওয়াইফ বাজারে গেছিলো সবজি আনার জন্য, আর আমি ঘরে একাই ছিলাম। মা দুটো বাচ্চাকে নিয়ে মাঠে গেছিল, সেই সময় একটা দড়ি বের করলাম ঘর থেকে খুঁজে, আর কোনো রকম ওইটা ঝুলালাম। ঝুলানোর পরে যেই গলায় দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যেই মানে নামবো খাট থেকে, দেখি আমার ছেলে দাঁড়িয়ে আছে। তখন ছেলে জিজ্ঞেস করলো বাবা, মানে ও বুঝতে পারেনি কি করছে, বলছে ঝুলা লাগাচ্ছ কেন, দোলনা লাগাচ্ছ কেন আমাদের জন্যে? তা আমি আর কিছু অ্যান্সার দিতে পারিনি, যেহেতু কোনো ঘরের মধ্যে কেউ চুরি করছে, কেউ সামনে চলে ও ঘাবড়ে যায়, সেরকম আমি ঘাবড়ে গেছিলাম। তখনই আমার জামাইবাবু নেই, আমার ভাগনাদের ফেসটা সামনে আসলো কি আমিও মানে আমার দিদির মতন লাইফই আমার ওয়াইফ আর মাকে দিতে যাচ্ছি। আর ভয় তো ছিল কি আমি একটা ভুল কাজ করতে যাচ্ছিলাম, একটা পা আগের থেকেই চলে গেছে, আমি চলে গেলে কি হবে এদের।
সেই জিনিসটা ভেবে আমি তো ভয় তো খেয়ে গেছিলাম, তারপরে সঙ্গে সঙ্গে দড়িটা খুলে ফেললাম। আর তখনই ডিসাইড করলাম কি আমি এমন একটা এক্সাম্পল সেট করব কি পুরো ভারতের পুরো বিশ্বের লোক আমার স্টোরিটা পড়ে বলবে কি হ্যাঁ। তোমার এই ফিরে আসার এটা আমরা পরের হাফে করব, তার আগে বলো আমার একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকে যে তোমার তো এরকম খারাপ সময় গেছে, ভালো সময় গেছে, কোন মোমেন্টটা তুমি মনে রাখবে? সে তোমার অ্যাক্সিডেন্টের মোমেন্ট নাকি ফিরে আসার মোমেন্ট? আমি বলি মোমেন্টস মেক আ লাইফ, মুহূর্তই জীবন তৈরি করে। সে একটা মোমেন্ট যে ফিরে যাবে, আমি সবসময় রোজ দিন বলি যে মুকেশ আম্বানিও ফেরত পাবে না, বিল গেটসও ফেরত পাবে না। তো কেননা মোমেন্ট জমিয়ে রাখা যায় না। কোন মুহূর্ত এখন অবধি তোমার, আমরা প্রার্থনা করি তুমি আর যা আছো সুস্থ থাকো, দীর্ঘজীবী হও, ভালো করো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কোনো মুহূর্ত তুমি মনে রাখতে চাইবে সারা জীবনের জন্য? বুঝলেন না স্যার সেটা? কোনো মুহূর্ত, হ্যাঁ, যে মুহূর্তটা তুমি ভাববে যে জীবনের এই মুহূর্তটা আমি কোনোদিন ভুলবো না। আমার তো মনে হচ্ছে তোমার এই পা ছেঁচড়ে যাওয়ার মুহূর্তটাই হবে, কিন্তু তোমার কি মনে হয় যে না এটা হচ্ছে ভালো, এটা তো স্যাড মানে দুঃখের মুহূর্ত, কোনো ভালো মুহূর্ত আমি রেকগনিশন পেলাম কি? কোন একটা মোমেন্ট? ওই মোমেন্টটা হচ্ছে প্রথমবার কলকাতায় রানিং ইভেন্টসে পার্টিসিপেট করা। কেন ওই দ্যাট ওয়াজ দ্য টার্নিং, হ্যাঁ টার্নিং পয়েন্ট। আর প্রথমবার আমার একটা টেলিগ্রাফে আর্টিকেল আসা। ও এক্সেলেন্ট। দেখুন একটা পা চলে গেছে, সেই মুহূর্তটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যখন ও ফিরে এলো। সেই বলি না সাকসেস ইজ নট হাউ হাই ইউ অ্যাচিভ, সাকসেস হাউ মেনি টাইমস ইউ গেট ব্যাক ওয়েন ইউ ফেল। সো ফিরে এলো যখন, সেই কলকাতায় যখন দৌড়াতে পারলো, ম্যারাথন করলো, কিংবা টেলিগ্রাফের কাগজ, দ্যাট ইজ ডিফাইনিং মোমেন্ট। চলে এসেছি প্রথম আর একদিন শেষে একটা ছোট্ট গল্প বলবো। এক সাধু পুরুষ, সাধু বাবা নিজের গ্রামে থাকেন এবং ভাবেন যে কিছুটা যদি জমি হতো তাহলে খুব ভালো হতো, তার কারণে একটা মন্দির করতাম। এই করতে করতে একদিন শুনলেন এক রাজা, খুব দানি রাজা, যে যাই চায় দান করে। তো উনি তার দরবারে গেলেন এবং রাজা ওনার কাছে যখন শুনে বলে কি চান সাধু, আপনি কি চান? বলো আমি কিছু জমিটা চাই, একটু মন্দির করবো। বলে কতটা জমি চান? সাধুর মনে হয়ে গেল যে কতটা জমি চাইবো, 1 বিঘা 2 বিঘা 5 বিঘা, জানতো যা চাইবো তাই দেবে বলছে। তখন যখনই রাজা জিজ্ঞেস করেছেন যে কতটা জমি চান, পুরো পাজলড হয়ে গেছেন। কথায় বলে যে জীবনে যদি সাকসেসফুল হতে চায় তাহলে পা পিছলালে পা পিছলাতে পারবে, কিন্তু যদি তোমার ভিশন পিছলে যায় তাহলে কিন্তু ইউ ক্যানট প্রসিড। সুতরাং সাধু বাবা হওয়া সত্ত্বেও তিনি ডিসাইড করতে পারলেন কত লাখ। তখন রাজা বললেন আপনি সন্ধ্যের মধ্যে যতটা, সূর্য অস্ত যাওয়ার আগে যতটা গিয়ে ফিরে আসতে পারবেন ততটা জমি আপনাকে আমি দিয়ে দেবো। এই যে সাধু বাবা তো খুব খুশি হয়ে গেলেন, কিন্তু সাধু বাবারও সেই যে প্রলোভনটা কিন্তু ঢুকে গেল এবং চলতে থাকলেন, দৌড়াতে থাকলেন, কখনো দৌড়াচ্ছেন কখনো হাঁটছেন, ভাবছে যতটা যাবো মন্দিরের জন্য ততটা জায়গা পাবো, ততটা হলে আমি বড় করে মন্দির করতে পারবো, সাধনা করতে পারবো, লোককে গাইড করতে পারবো। রাজা তার সাথে ঘোড়া দিয়ে তার পেয়াদাদের পাঠালেন যে দেখুন উনি যদি জল খেতে চান তাহলে জল। তারা বারবার জিজ্ঞেস করলো সাধু বাবা জল খান, বলো না। এবার যখন বিকেলের দিকে মনে হলো যে সূর্যাস্ত হবে তাহলে আরো ফিরে যেতে হবে, আরো মানে ইউ টার্ন করে আরো দৌড়াতে লাগলেন যাতে রাজার কাছে সূর্যাস্তের আগে ফিরে আসতে পারেন। কাটিং দ্য লং স্টোরি শর্ট, ফিরেও এলেন সূর্যাস্তের আগে। ফিরে যখন রাজাকে প্রণাম করলেন, সেই প্রণাম থেকে কিন্তু সাধু বাবা উঠলেন না। স্টোরি এন্ডস হিয়ার, মোরাল অফ দ্য স্টোরি ইজ ভেরি হাই। আমরা আরো পাবো ভেবে এত দৌড়ে যাচ্ছি যে অ্যাকচুয়ালি কি পাচ্ছি, যেটা পাওয়ার সেটাই কিন্তু পাচ্ছি না। সো ডোন্ট রান আফটার দ্য এক্সট্রা স্টাফ দ্যাট ইউ ওয়ান্ট। জীবন নির্বাহ করার জন্য যেটুকুনি পাচ্ছি সেটুকুনি তের মধ্যে যদি আমরা শান্তি খুঁজে পাই তাহলেই কিন্তু পরম সাফল্য। তারপর যেটুকু এক্সটেন্ড করে যে দড়িটা যেন না ছিঁড়ে যায় আমাদের এই যে ইঁদুর দৌড়ের এই জীবনে, আমরা কিন্তু দৌড়াতে জীবনে সেই যে দড়িটা কিন্তু ছিঁড়ে ফেলছি। আসল শান্তি, আসল মুক্তি কিন্তু আমরা পাচ্ছি না। এইটুকুনি যেন মনে রাখতে পারি তাহলে আমরা সুন্দর সফল একটা জীবনের দিকে এগিয়ে যেতে পারবো। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখেন জয়ের পথে, সঙ্গে সুজয়। জয়ের পথে সঙ্গে সুজয়, জয়ের পথে সঙ্গে সুজয়।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথের সঙ্গে সুজয়। আজকে জয়ের পথের সঙ্গে সুজয় 408তম সপ্তাহ, 408তম এপিসোড। এবং আজকের এপিসোডে আমার অতিথি দি ওয়ান লেগেড রানার অ্যান্ড দ্য ওয়ান লেগেড মাউন্টেনিয়ার উদয় কুমার। উদয়ের গল্প তো আমরা সব শুনবো। ওর অ্যাক্সিডেন্টের গল্প শুনলাম, ওয়ান লেগেড কি করে হয়ে গেল শুনলাম, ওর ফিরে আসার গল্প শুনলাম। তার আগে উদয় একটু বলি, তোমাকে তো এখন সোশ্যালি লোকে, আমিও যেরকম চিনেছি ওয়ান লেগেড রানার কি ওয়ান লেগেড মাউন্টেনিয়ার বলে, একটু ফ্যামিলি সম্বন্ধে যদি বলে, ইট হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। তুমি খানিকটা বলেছো, আর একটু যদি বলো। যখন আমার অ্যাক্সিডেন্ট হয় তখন আমার মা ছিলেন, বাবা এক্সপায়ার করে গেছিলেন 2013-তে, আমার অ্যাক্সিডেন্ট হয় 15-তে। বাড়িতে কে কে আছেন? মা এখন মা নেই, ওয়াইফ আর দুটো বাচ্চা আর আমি। আচ্ছা, আর ওয়াইফ কি করে? ওয়াইফ হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ। আর বাচ্চারা কি করে? বাচ্চা ক্লাস 5-এ আছে মেয়ে, ক্লাস 3-তে আছে ছেলে। ভেরি ভেরি ইয়াং। এবার বলো যে নানান কাজ করে, তোমার ফিরে আসার গল্প তো শুনবো। এবার যে নানান কাজ করে, এর মধ্যে আমি বলি যে লোকে যদি কোনো হবি পারসিউ করে, সেই সময় যাবতীয় জিনিস ভুলে যেতে পারে। তোমার হবিটা কি? আমি বলি, সৌমিত্রবাবু যখন এসেছিলেন, বারবার অনেককেই বলি, সৌমিত্রবাবুর অনেক ইন্টারভিউ দেখেছিলাম, ওনার হবিটা আমি কিন্তু খুঁজে পাইনি। তাই ওনার জিজ্ঞেস করেছি, উনি তখন বললেন ওনার হবি হচ্ছে আঁকা। মানে একে উনি গেটস রিলিভ ফ্রম স্ট্রেস আর কি। তোমার হবিটা কি? আমার হবি আগে ছিল কি, মানে আমি একটা স্পোর্টস পারসন ছিলাম, তো ভালো যোগা করতাম। তো আমি যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো আমি রিজনটা খুঁজলাম কি আমি কি করে বাঁচলাম, এত বড় ধাক্কা খেয়ে আমি কিভাবে নিজেকে ব্যাক করতে পারলাম। তখন আমি বারবার রিজন একটাই পাচ্ছিলাম কি আমি ভালো যোগা করতাম বলে, যোগা খুবই ভালো জিনিস, তো হয়তো ওইটা কারণ হচ্ছে। তখন আবার যখন ঘরে বসে বসে ডিমোটিভেট হচ্ছিলাম, তখন নিজেকে ভাবলাম কি না, এভাবে তো বসা যাবে না, নেগেটিভিটি বারবার ধাক্কা করছে কেন। আমি একটা লাইফেই দুটো জীবনটা সার্ভাইভ করছিলাম, একটা নর্মাল লাইফ আর একটা চ্যালেঞ্জিং। তো চ্যালেঞ্জিং অনেক ডিফিকাল্ট ছিল, কেন একটা মানুষ 28 থেকে 30 বছর অবধি নর্মালভাবে সব কিছু করে গেছে, সাইক্লিং চালিয়েছে, বাইক চালিয়েছে, ভালো স্পিডে দৌড়িয়েছে, কিন্তু এখন ওকে বলা হচ্ছে তোমার একটা পাটা দাও, এবার তুমি আবার আরম্ভ করো। যোগার থেকে সেই তোমার যোগা, তো ওইখান থেকে আমি নিজেকে দেখলাম কি হেলদি হচ্ছি, এখন প্র্যাকটিসের দরকার আছে। আর তখন আমার আর্টিফিশিয়াল পা ছিল না, আর সেই সময় টুল ধরে ধরে মাঠে গেলাম। আর ওই স্পিরিট দেখে সঞ্জীব সিং, সুরজিৎ সিং বললো কি না, একে পায়ের দরকার আছে, একটা আর্টিফিশিয়াল পা লাগানো হোক। তখন ওরা পা একটা অ্যারেঞ্জ করলো, তো ওই পাটা দিয়েই আমি প্র্যাকটিস করা চালু করলাম। আর চালু করতে করতে ওই বললাম যে আমার টার্নিং পয়েন্ট হচ্ছে ওই টেলিগ্রাফ আর কলকাতা এয়ারটেল ম্যারাথন। এবার তুমি তোমার টার্নিং পয়েন্টের গল্প, তার মানে তুমি বলছো যোগাটাই তোমার মানে প্যাশন, তোমার হবি। যে এবার টার্নিং পয়েন্টটা বলো। এই তো হলো, বা তুমি সুইসাইড করতে গেলে ছেলে এসে প্রশ্ন করলো, যারা প্রথমার্ধে দেখেনি তাদের জন্য বললো, এবং তখন তোমার মনে একটা হলো যে আই এম নট ডুইং দ্য রাইট থিং, আমি ঠিক করছি না। তখন কি শুরু করলে? ফাইট ব্যাকটা বলো। তখন ওই ফাইট ব্যাকটা প্র্যাকটিস করা চালু করলাম। তো কলকাতা ওই ম্যারাথনটা খোঁজ পেলাম, তো আমি বললাম কি ম্যারাথন জিনিসটা তখন সবাই জানতো না, এখন প্রায় সবাই জানে। তো ম্যারাথনে পার্টিসিপেট করলাম, বাট আমার বন্ধুরা বললো কি তোকে তো ধাক্কা মেরে লোক ফেলে দেবে, তুই দৌড়াতে পারবি না। আমি বললাম ঠিক আছে, যাই না, একবার পড়লে একবার পড়বো, একবার তো পড়েছি, পড়ে উঠে দাঁড়িয়েছি, আবার পড়বো, আবার দাঁড়াবো। তো সেই থিংটা নিয়ে গেলাম, আর দেখলাম কি না, প্রথম ম্যারাথনে প্রত্যেকটা রানার্স আর প্রত্যেকটা কলকাতা রানিং গ্রুপের যত লোক ছিল পুরো ফুল সাপোর্ট করলো। আর আমার মনোবলটা এত দূর নিয়ে গেল কি আজ পর্যন্ত আমি হার মানিনি। আর ওই টেলিগ্রাফের আর্টিকেলটা মানে জীবনের প্রথম আর্টিকেল ছিল, তো ওইটা একটা ভালো রেকগনিশন ছিল। আর সেই সময় থেকে আর আমি ঘুরে তাকাইনি, একের পর এক। ওই বছরে তারপর কি করে আসতে থাকলো? আমি তো দেখলাম তুমি 51টা বোধহয় ম্যারাথন, এখন 75টা হয়ে গেছে। 75টা হয়ে গেছে? ওইটা আগের ছিল। তা কি মানে যেখান থেকে হয় সেখানে তোমার কল আসে? হ্যাঁ, কল আসে, নোটিফিকেশন পেয়ে যাই। আর 75টা ম্যারাথন আর 11টা স্টেট কমপ্লিট করে নিয়েছি। 11টা স্টেট? 11টা স্টেট। তো তুমি যেতে পাও মানে আর ইউ পেড ফর দ্যাট অর নাকি না? তুমি জাস্ট? আমি নিজে ম্যারাথন দৌড়ানোর জন্য সুইগি জোম্যাটোতে কাজ করি। টেক্সমেকোতে 8 ঘন্টা কাজ করার পরে বিকেলবেলা সুইগি জোম্যাটো করি। ও মাই গুডনেস! কেন 8,000 টাকা স্যালারি দিয়ে মানে পসিবল না। তো
তো সেই জন্য ম্যারাথন আমি ছাড়তে চাই না, আর ছাড়বোও না যতদিন বেঁচে আছি। কিন্তু ম্যারাথন থেকে তোমার কোনো রোজগার নেই? না, ম্যারাথন থেকে কোনো রোজগার। এটা তোমার প্যাশনের ফল। আর এর জন্য এই যে ম্যারাথন জানার জন্য কি প্র্যাকটিস কি করো? প্র্যাকটিস ওই সকালবেলা ভোর 4টার থেকে উঠে ওই যা রানিং অ্যাক্টিভিটি, স্কিপিং, তারপরে পুশ আপ, এইসব এক পাতে স্কিপিং করতে পারো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবং একবারে স্টার্ট করবো 100 টাকা করে দেবো একবারে। আচ্ছা, মানে অন রেগুলার এক্সারসাইজ থাকো? কোনো ডায়েটিং ফলো করো? যে ডায়েটিং কিছু করি না, ওই যা বাড়িতে নরমাল খাবার হয় সেটাই খেয়ে করতে থাকি। তো এই লড়াইয়ের পেছনে মানে তোমার তো ছেলের কন্ট্রিবিউশন বললে, ছেলের, ওয়াইফের, ওরা কিভাবে তোমাকে মোটিভেট করলো কি করে যে মানে তুমি এক সময় ভাবলে তোমার জীবন শেষই করে দেবে, সো হাউ ডিড ইট টার্ন ব্যাক? মানে তোমার এই লড়াইয়ের মানসিকতাটা কোথা থেকে এলো? মানসিক মানে একটা হয় না কি, মানুষকে মোটিভেশন কোনো বই থেকে পড়ে, কোনো ভিডিও দেখে মোটিভেশন কোনোদিন আসে না। আপনার কি দরকার সেই হিসাবে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। তো এখন মানে এইসব করার উদ্দেশ্য হচ্ছে কি, আমার একটা যদি ভালো কোনো কোম্পানিতে কোনো চাকরি হয়ে যায় বা কোনো একটা ভালো মোটিভেশনের স্পিকার হয়ে যায়, তো সেই জন্য করাটা। আর আমি যেই অবস্থায় মানে জীবনটা সার্ভাইভ করছি, অ্যাকচুয়ালি ওইভাবে না। হ্যান্ডিক্যাপ মানেই আজকে লোকেরা ভাবে কি ও রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করবে, এটাই লোকের থিঙ্ক, কিন্তু আমি ওটা পরিবর্তন করতে চাই। তো তোমাকে মোটিভেশনাল টকিং এর জন্য ডাকে না লোকে যে তুমি তোমার এরকম একটা ফাইট ব্যাক, এরকম সাংঘাতিক একটা ফাইট ব্যাক? সেই রকম এখনো পর্যন্ত রেসপন্স পাচ্ছি না, বাট আশা করছি কি আপনাদের মাধ্যমে যদি ডেফিনেটলি। আমি আমার দর্শকদের বলে রাখছি যে মোটিভেশনাল টকিং এর জন্য আমি তো যাই, যদি ফাইট ব্যাকের স্টোরি শুনতে হয় তাহলে তো উদয় কুমারের স্টোরিটা কিন্তু ভীষণ ভীষণ টাচিং, ভীষণ ভীষণ একদম আইকনিক আর কি। তার কারণ আমি অনেক বেশ কিছু মোটিভেশনাল স্পিকার দেখেছি যারা এরকম চ্যালেঞ্জড হয়ে গেছে, তাদের ফাইট ব্যাক। তোমাকে আমি বলবো যে এই মানে তোমার এই ফাইট ব্যাকের গল্পটাকে সুন্দর করে সাজিয়ে প্রেজেন্ট করা। তখন প্রেজেন্ট করার মধ্যে তো অনেক থাকে, আমি বলি শব্দই ব্রহ্ম, সেইটা তোমাকে করতে হবে যাতে তুমি করতে পারো। তোমার আগামী 5 বছরের প্ল্যানিং কি? আগামী 5 বছরের প্ল্যানিং আছে এভারেস্ট ওঠা। ও এক্সেলেন্ট। তার জন্য কি প্র্যাকটিস করছো? প্র্যাকটিস করছি HMI দার্জিলিং থেকে গ্রুপ ক্যাপ্টেন জ্যাকি স্যার আছেন, মহেন্দ্র স্যার আছেন, আমির স্যার আর জ্যোতি স্যার, এরা সাপোর্ট করছে। ওইখানে HMI এর যে ট্রেনিং এর কস্টটা খুবই মারাত্মক, বাট আমি মানে ওইটা যদি চাই আমি একা করে নেব, বা হবে না, আমার থেকে হবেই না। এই যত খরচা হচ্ছে সব গ্রুপ ক্যাপ্টেন জ্যাকি স্যার আর HMI থেকেই উনি করাচ্ছেন। কেন এর আগে আমি 2022-এ স্টার্ট করেছিলাম বেসিক মাউন্টেনিং কোর্স, তো তখন আমি ফিট ছিলাম না, ওই মতন ফিট ছিলাম না কি মাউন্টেনেও যাব। তো এখান থেকে আমাকে 7 দিনের ট্রেনিং দেওয়ার পরে রিটার্ন করে দেওয়া হয়। তারপরে 23-এ আবার অ্যাডভেঞ্চার কোর্সের জন্য রিকোয়েস্ট করলাম, তো স্যারই সবই স্পন্সর করলেন, যত জিনিস জাতীয় খরচা পড়ছে সবই গ্রুপ ক্যাপ্টেন জ্যাকি স্যারই করলেন। ওইটা ভালোভাবে কমপ্লিট করলাম। তারপরে আবার এই নেক্সট 16,500 ফিট কাঞ্চনজঙ্ঘা রেনক্স সাবমিট করলাম। তো টোটাল খরচা গ্রুপ ক্যাপ্টেন জ্যাকি স্যার উনি খুবই সাপোর্টিভ, আমাকেই নয় সবাইকে, উনি যে নিডি আছে সবাইকে সাপোর্ট করে। আমরা প্রার্থনা করি, আশীর্বাদ করি তুমি যেন তোমার যে ড্রিম অফ ক্লাইম্বিং দ্য মাউন্ট এভারেস্ট সফল হয়, তুমি লড়ছো। এবং আমি একদম শিওর, আমি বলি কোশিশ করনে ওয়ালো কি কবি হার নেই হতি, তোমার জিত হবে। আমরা চলেছি একদম প্রোগ্রামের শেষে। তুমি তো অনেক কাল বাংলাতেই আছো, তুমি কি, আমার এটা স্ট্যান্ডার্ড প্রশ্ন, তোমার জন্য খুব রেলেভেন্ট যে তা নয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তোমার কি মনে হয় বাংলা সোনার বাংলা করার দিকে ঠিক করে এগোচ্ছে? যে আমরা যে সোনার তো কিছু হয় না, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার সংসার। তোমার মনে হয় বাংলাতে তুমি 2006 থেকে আছো? 2006 থেকে ছোটবেলা থেকে আছি। ও ছোটবেলা থেকে আছো। হ্যাঁ, বাংলা সোনার বাংলা হতে এগোচ্ছে। এটা দর্শকরা বললে আমার খুব ভালো লাগে। কেন আমি বলি যে সোনার বাংলা কোনো রাজনৈতিক দল, নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা করবেন আপনার আমার মতন সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি, সোনার বাংলা করি, হাতে হাত ধরি, সোনার বাংলা করি, হাতে হাত ধরি, সোনার বাংলা করি। উদয় কুমার যদি এতটা এগিয়ে যেতে পারে, তাহলে আমরা কেন পারবো না? যারা আমরা সুস্থ আছি, সবল আছি, সবাই মিলে যদি আমরা নিজেদের কাজটুকু নিয়ে আমরা নিশ্চয়ই সোনার বাংলা করতাম। আমার শেষ প্রশ্ন, দেখো টিম জয়ের পথে সঙ্গে সুজয় তার অতিথি নির্বাচন করে সাফল্য নিয়ে গিয়ে তোমার এই যে কঠিন লড়াইয়ে ফিরে আসা, তার থেকেই কিন্তু আজকে তোমাকে ডাকা এখানে, তোমার সাথে পরিচয় হওয়ার পর আমার টিমের সাথে এটা ডিসকাস করা। এবং
আমি তুমি যদি দেখো আমার এপিসোডগুলো দেখো, প্রত্যেকটা এপিসোডে আমি 7 রুলস অফ সাকসেস বলি আর কি, এবং কোনোদিনই কোনো দিন একটা কাট পেস্ট নয়, চেঞ্জ করে করে একই কথা হয়তো, কেন আমি বলি শব্দই ব্রহ্ম, এবং মানে যদি ইউ কিপ অন হ্যামারিং অন দ্য সেম টিউন তাহলে একটা ডেন্ট হবে যে একটা। আমার শেষ প্রশ্ন তোমার কাছে, তোমার সাফল্যে মানে তোমার আমার দর্শকদের জন্য তোমার সাফল্যের অ্যাডভাইস কি? হোয়াটস ইউর অ্যাডভাইস ফর? তুমি জানো যে আমি একটা এডুকেশনাল ইনস্টিটিউটে রয়েছি এবং আমি মোটিভেশনাল টক, তোমার সাফল্য আমি তো রোজ দিন বলি সাথে। আমার থিঙ্কে যেটা হচ্ছে কি, যেই ফিল্ডে না আসি, প্র্যাকটিস আর প্র্যাকটিস আর প্র্যাকটিস, আর কখনো হার মানতে হবে না, লড়াই করে যেতে হবে, তাতেই আমি যে কোনো মানুষ সফল হতে হবে। সুতরাং হার্ড ওয়ার্ক, পারসিভিয়ারেন্স, হার্ড ওয়ার্ক এবং পারসিভিয়ারেন্স, কাজটা করে যেতে হবে, কষ্ট করে যেতে হবে, যতক্ষণ না জয়ী হচ্ছে, বিজয়ী হতে পারছি, ততক্ষণ আমাকে লড়াই করে যেতে হবে এবং হার্ড ওয়ার্ক। শুনতে খুব ক্লিশে লাগতে পারে, আমি বলি যে সাকসেস কামস হার্ড ওয়ার্ক অ্যান্ড লাক, বাট হার্ডার ইউ ওয়ার্ক লাকিয়ার ইউ। সো আজকে উদয় কুমারের যে অ্যাডভাইস সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক করতে হবে এবং হার মানলে চলবে না। চলে এসেছি একদম প্রোগ্রামের শেষে। থ্যাংক ইউ উদয় ফর কামিং টু মাই শো। থ্যাংকস দেবো আমার সকল দর্শকদের থ্রু দ্য সিটি অফ ক্যালকাটা, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রি অফ ইন্ডিয়া, দ্য হোল ওয়ার্ল্ড, যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথের সঙ্গে সুজয় দেখে জয়ের পথের সঙ্গে সুজয়কে করে তুলেছেন মুখে মুখে চলা নাম। ধন্যবাদ দেবো সুদীপ কুণ্ডু এবং সুশোভন কুণ্ডু, যারা সুদীপ কুমার কুণ্ডু এবং সুশোভন কুণ্ডু, ডাইরেক্টর যারা প্রত্যেক সপ্তাহে ডিজিটাল প্রমোশনিং করেন। ধন্যবাদ দেবো দেব সেন, যে প্রথম, মধ্য এবং শেষে যে গানটা শোনেন সেই গানটা কম্পোজ এবং ডিরেক্ট করে এবং আমার 240তম এপিসোডে এসেছিল। ধন্যবাদ দেবো রাঘব চট্টোপাধ্যায়, যে 315তম এপিসোডে আসেন এবং এই গানটা ভীষণ ভীষণ ভালোভাবে গিয়েছেন। ধন্যবাদ দেবো দ্য ডিরেক্টর ট্রাস্টি অফ শেওরত স্কুল অফ নার্সিং, যারা অনেকদিন আমাদের সাথে ছিল। ধন্যবাদ দেবো আমাদের দিব্যেন্দু শেখর লাইরি, আশা কমিউনিকেশন, সুজয় শাহ স্যাটলিক অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোর্ট্রে অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফরমেশন, নুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিং, কৃষ্ণ শাহ কারুতিক অ্যাডভার্টাইজিং, যারা হোর্ডিং পোস্টার্স ব্যানার্স দিয়ে জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছেন মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। চলে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতন একটা বলে যাবো একটা শায়রি, একটা মোটিভেশনাল শায়রি, বলতে ভাল লাগে, নিজের মোটিভেটেড লাগে, আপনাদের নিশ্চয়ই ভাল লাগবে। বলছে मुश्किलों से भाग जाना आसान होता है, मुश्किलों से भाग जाना आसान होता है, हर पहलू जिंदगी का इम्तिहान होता है, हर पहलू जिंदगी का इम्तिहान होता है। डरने वालों के कुछ मिलते नहीं जिंदगी में, डरने वालों के कुछ मिलते नहीं जिंदगी में, पढ़ने वालों के कदम में जहां होता है, पढ़ने वालों के कदम में जहां होता है, पढ़ने वालों की कदम में जहां होता है। নমস্কার, ফিরে আসবো পরের শনিবার বিকেল 5:30টায়। জয়ের পথে সঙ্গে